গল্প রইল প্রেমের নিমন্ত্রণ পর্ব ৩৪-৩৫ লিখেছেন ইউস্টাডিমো। বাইকটা ধীরে ধীরে ব্যস্ত রাস্তা পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলল। বিকেলে রোদ তখন অনেকটাই নরম হয়ে এসেছে। রাস্তার দুপাশে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে, আর যানবাহনের কোলাহলের মাঝেও সায়র বারবার আয়নায় তাকিয়ে পেছনে বসে থাকা বেলার মুখটা দেখছিল। সাধারণত বাইকে উঠলেই বেলার কোনো না কোনো কথা শুরু হয়ে যায়। কখনো রাস্তার পাশে কিছু দেখে প্রশ্ন করে, কখনো সায়রের গাড়ি চালানো নিয়ে অভিযোগ করে, আবার কখনো অকারণে তাকে বিরক্ত করে। কিন্তু আজ যেন সেই চেনা বকবক করা মেয়েটাই হঠাৎ করে সম্পূর্ণ নীরব হয়ে গেছে। বেলা মুখটা একদিকে ফিরিয়ে বসে আছে, হাতে আইসক্রিম, কিন্তু তার মন যেন আইসক্রিমে নেই। রূপসার সঙ্গে সায়রের হাসি মুখে কথা বলার দৃশ্যটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে, আর প্রতিবারই তার ভেতরের অভিমানটা যেন আরও একটু করে বেড়ে যাচ্ছে। সায়র কিছুক্ষণ চুপ করে থেকে অবশেষে বলল, বেলা। কোনো উত্তর নেই। শুনছিস? বেলা খুব সংক্ষিপ্তভাবে বলল, সায়র আয়নায় তাকিয়ে মুচকি হাসলো। এতটুকুই? বেলা আর কিছু বলল না। আচ্ছা, তাহলে আমি একাই কথা বলি, তুই শুধু শুনে যা। বেলা মনে মনে বলল, সেটাই তো করছেন। সায়র আবার বলল, রূপসাকে নিয়ে এত রাগ করার কিছু নেই। ও আমার পুরনো বন্ধু, প্রেমিকা না। বেলা এবারও চুপ। আর তুই যে এতক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়েছিলি সেটা আমি ভুলে যাইনি, তাই ইচ্ছে করেই তোকে বেশি অপেক্ষা করাইনি। রূপসাকে বুঝিয়ে চলে এসেছি। বেলা নিচু গলায় বলল, অনেকক্ষণ কথা বলেছেন। সায়র হেসে বলল, ওহ, তাহলে এতক্ষণে অভিযোগ বের হলো? বেলা সঙ্গে সঙ্গে চুপ করে গেল। ঠিক আছে, আর কিছু বলছি না। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সায়র আবার বলল, কিন্তু একটা কথা বলতেই হবে। বেলা বিরক্ত হয়ে বলল, আবার কি? তুই যখন রাগ করিস তখন একদম অন্যরকম হয়ে যাস। কেমন? খুব চুপচাপ। আর এই চুপচাপ ব্যাপারটাই বেশি ভয়ঙ্কর। বেলা মুখ ঘুরিয়ে বলল, ভালোই তো, সব সময় তো বলেন আমি বেশি কথা বলি। সেটা ঠিক, কিন্তু তাই বলে একেবারে কথা বন্ধ করে দিবি? আজকে বন্ধ করেছি। কতক্ষণ জানি না। সায়র হেসে মাথা নাড়ল। বাহ, শাস্তিটা বেশ কঠিন দিয়েছিস। বেলা এবার আর কোনো উত্তর দিল না। সায়র কিছুক্ষণ চুপ করে বাইক চালালো, তারপর হঠাৎ বলল, আচ্ছা, আইসক্রিমটা কেমন হয়েছে? বেলা একটু ভেবে বলল, ভালো। আচ্ছা। সায়র আর কথা বাড়ালো না। দুজন নীরব থাকতে থাকতেই অবশেষে খানবাড়ির গেটের সামনে এসে বাইক থামল। সায়র ইঞ্জিন বন্ধ করতেই বেলা দ্রুত নেমে পড়ল। হেলমেট খুলে সায়রের হাতে দিয়ে একবারও তার দিকে না তাকিয়ে বাড়ির ভেতরে হাঁটা দিল। সায়র হেলমেট হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। বাহ, নামার সময়ও কথা নেই। বেলা পেছন ফিরে তাকিয়েই শুধু বলল, কি বলবো? কিছু না, যা, ভেতরে যা। বেলা আর কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে গেল। দিনের বেশিরভাগ সময় তার নিজের রুমেই থাকে সে। নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করার পর সে ব্যাগটা বিছানার উপর রেখে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রাগটা এখনও আছে, কিন্তু তার সঙ্গে মিশে গেছে অদ্ভুত এক অভিমান। সে নিজেকে বোঝাতে চেষ্টা করলো যে রূপসার সঙ্গে সায়রের কথা বলায় তার কিছু যায় আসে না, অথচ যতবার সে দৃশ্যটা মনে পড়ছে ততবারই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠছে। অন্যদিকে নিচে দাঁড়িয়ে সায়রও বুঝতে পারছিল বেলার এই রাগ শুধু রাগ নয়, এর সঙ্গে বেশ খানিকটা অভিমানও মিশে আছে। সে শুধু হেসে নিজের মনেই বলল, ঠিক আছে ম্যাডাম, আজকে রাগ করো, কিন্তু কাল পর্যন্ত এই রাগ টেনে নিয়ে যেতে পারবে কি না সেটা আমি দেখব। আর উপরে নিজের ঘরে বসে বেলা বালিশটা বুকে জড়িয়ে মনে মনে বলল, আজকে আমি কোনোভাবেই আগে গিয়ে কথা বলবো না। উনি আগে এসে আমার রাগ ভাঙাবেন। বাইরে তখন সন্ধ্যার আলো ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে, আর একই বাড়ির দুই প্রান্তে বসে দুজনেই নিজেদের অভিমানকে আঁকড়ে ধরে আছে। একজন ভাবছে কিভাবে রাগ ভাঙানো যায়, আর অন্যজন মনে মনে অপেক্ষা করছে কখন সে মানুষটা এসে সত্যি তাকে একটু গুরুত্ব দিয়ে তার অভিমানটা বুঝবে। বিকেলের নরম আলো তখন ধীরে ধীরে খানবাড়ির বারান্দা আর জানালার কাছ পেরিয়ে ঘরের ভেতর ঢুকছে। সারাদিনের ব্যস্ততার পর বাড়িটা কিছুটা শান্ত হয়ে এলেও বেলার মনের ভেতরের অস্বস্তিটা যেন একটুও কমেনি। বর্তমানে সে সায়রের ঘরে বসে বই খুলে রেখেছিল ঠিকই, কিন্তু পড়ায় মন বসছিল না। বারবার রূপসার সঙ্গে সায়রের কথোপকথনের দৃশ্যটা মনে পড়ছিল, আর সেই অকারণেই তার মুখের অভিমানের ছাপ এখনও স্পষ্ট।
ঠিক সেই সময় দরজায় কোনো ধরনের শব্দ না করেই মমতাজ বেগম ঘরে ঢুকে পড়লেন। বেলা প্রথমে খেয়াল করেনি, কিন্তু মমতাজ বেগমের গম্ভীর কণ্ঠ শুনে সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকালো। রাত বিকেল আমার ছেলেকে নিয়ে এত নাটক করিস কেন? বেলা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বইটা বন্ধ করে বলল, কী নাটক করেছি আমি? মমতাজ বেগম ঠোঁট বাঁকিয়ে বললেন, আবার এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। সকাল থেকে দেখছি আমার ছেলে তোকে নিয়ে কলেজে যায়, তোকে নিয়ে আসে, তোর রাগ ভাঙায়, তোর বায়না শুনে এখন বুঝি তুই বোঝাতে চাস সায়র আর নিজের মতো নেই? তোর কথাতেই চলে। বেলা ভ্রু কুঁচকে তাকালো। আমি কখন বললাম উনি আমার কথায় চলেন? বলতে হয় নাকি? মানুষের আচরণ দেখলেই তো বোঝা যায়। বিয়ে হয়েছে বলে আমার ছেলেটাকে একেবারে নিজের হাতের পুতুল বানিয়ে ফেলেছিস নাকি? বেলার মুখের অভিমান এবার রাগে বদলে গেল। সে শান্ত থাকার চেষ্টা করেও শেষ পর্যন্ত চুপ থাকতে পারল না। আপনার ছেলে যদি আমার কথায় চলে, তাহলে তো আপনারই ছেলেকে জিজ্ঞেস করা উচিত কেন চলে। আমি তো কাউকে জোর করে কিছু করাই না। মমতাজ বেগম চোখ বড় বড় করে বললেন, আমার ছেলের ঘরে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলার সাহস কোথায় পেলি? বেলা এবার সোজা হয়ে বসে বলল, ভুলে যাবেন না, এখন থেকে এটা আমারও রুম। আপনি যখন আমার রুমে এসে আমাকে কথা শোনাচ্ছেন, তখন আমি চুপ করে বসে থাকবো কেন? আমি কি আপনার কাছে এসে ঝগড়া করতে গিয়েছি নাকি? মমতাজ বেগম আরও রেগে গেলেন। উল্টো আমার সঙ্গেই তর্ক করছিস? তর্ক না, উত্তর দিচ্ছি। উত্তর দেওয়ারও একটা সীমা আছে, তাহলে আগে প্রশ্ন করারও একটা সীমা থাকা উচিত। মমতাজ বেগম কয়েক মুহূর্ত বেলার দিকে তাকিয়ে রইলেন। তারপর বিরক্ত গলায় বললেন, বিয়ে হয়েছে কয়েকদিন হয়নি, এর মধ্যেই এত কথা শিখে গেছিস। আমার ছেলেকে নিয়ে সারাক্ষণ মান অভিমান, রাগ বায়না এসব করে কি প্রমাণ করতে চাস? বেলা এবার আর নিজেকে সামলাতে পারল না। সে বলল, কিছুই প্রমাণ করতে চাই না। আর একটা কথা বলি, রাত বিকেল ছেলে আর বৌমার ঘরে এভাবে ঢুকে পড়েন কেন? মমতাজ বেগম থমকে গেলেন। বেলা এবার আরও স্পষ্ট গলায় বলল, আপনি কেমন শাশুড়ি বলেন তো? ছেলে বউয়ের ঘরে কিভাবে আছে, কি করছে, কেন করছে, সব কিছুর হিসাব নিতে হবে? নিজের ছেলে বড় হয়েছে, নিজের সংসার হয়েছে, একটু তো ব্যক্তিগত জায়গা দিতে হয়। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে এসে দাঁড়িয়েছিল সায়র। হাতে কিছু কাপড় ছিল। ভেতর থেকে মায়ের সঙ্গে বেলার তর্কের আওয়াজ শুনেই সে দরজার কাছে থেমে গিয়েছিল। কয়েক সেকেন্ড পর ভেতরের কথাগুলো স্পষ্ট কানে আসতেই তার মুখের অভিব্যক্তি পাল্টে গেল। সে ধীরে ধীরে ঘরে ঢুকে বলল, এখানে কি হচ্ছে? মমতাজ বেগম সঙ্গে সঙ্গে ছেলের দিকে তাকিয়ে বললেন, তোর বউ আমাকে শেখাচ্ছে আমি কেমন শাশুড়ি। সায়র চোখ বন্ধ করে এক মুহূর্ত নিঃশ্বাস ফেলল। বেলা সঙ্গে সঙ্গে বলল, আপনার আম্মু এসে আমাকে বলছিলেন আমি নাকি আপনাকে নিয়ে নাটক করি, আপনাকে নিজের কথায় চালাই। এগুলো সে কিভাবে জানে, এজন্য বললাম। রাত বিকেল ছেলে আর বৌমার ঘরে উকি দেওয়া এটা কেমন স্বভাব? সায়র কপালে হাত রাখল। বেলা মমতাজ বেগম এবার ছেলের দিকে তাকিয়ে বললেন, দেখেছিস কিভাবে আমার সঙ্গে কথা বলছে? বেলা সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি তো সত্য কথাই বলেছি, চুপ করো তোমরা দুজন। সায়র দুজনের মাঝখানে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে মা বউয়ের তর্ক যেন আলাদা গতিতে চলে গেছে। মমতাজ বেগম বললেন, আমার ছেলে তোকে বিয়ে করেছে বলেই ভাবিস না এই বাড়িতে যা খুশি তাই বলবি। বেলা পাল্টা বলল, আর আপনি আমার স্বামীকে জন্ম দিয়েছেন বলেই ভাববেন না উনি সারা জীবন শুধু আপনার কথাতেই চলবেন। আর আমি কিন্তু এই বাড়িরই মেয়ে, ভুলে যাবেন না। সায়র হতভম্ব হয়ে দুজনের দিকে তাকিয়ে রইল। আম্মু, বেলা, প্লিজ থামো। কেউ তার কথা শুনল না। মমতাজ বেগম বললেন, আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে এখন আমাকে নিয়েই কথা শোনাচ্ছে। বেলা সঙ্গে সঙ্গে বলল, আমি কাউকে দূরে সরাইনি। আপনার ছেলে নিজে যেখানে থাকতে চায় সেখানেই থাকে, তার জন্য আমাকে দোষ দেওয়ার কি আছে? সায়র এবার সত্যি বিপদে পড়ে গেল। সে একবার মায়ের দিকে একবার বেলার দিকে তাকিয়ে বলল, তোমরা দুজন আমার কথা একবারও শুনবে? কেউ উত্তর দিল না। মা বউয়ের তর্ক তখনও চলতেই থাকলো। সায়র অবশেষে হাল ছেড়ে দিয়ে ঘরের একপাশে রাখা চেয়ারে বসে দুই হাত দিয়ে নিজের কান চেপে ধরল। আল্লাহ, আমি আর পারছি না। বেলা একবার সায়রের দিকে তাকিয়ে আবার মমতাজ বেগমের দিকে ফিরল। মমতাজ বেগমও ছেলের কান চেপে বসে থাকা দেখে কিছুক্ষণ থেমে গেল।
কিন্তু বেলার সঙ্গে চোখাচোখি হতেই আবার বললেন, দেখলি, তোর জন্যই আমার ছেলে আজ কান চেপে বসে আছে। বেলা ঠোঁট বাঁকিয়ে বলল, আমার জন্য না, আপনার ঝগড়ার জন্য উনি কান চেপে বসে আছেন। সায়র কানের উপর হাত রেখে অসহায় গলায় বলল, তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে দয়া করে 5 মিনিট চুপ করো। কয়েক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। সায়র ধীরে ধীরে হাত নামিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু পরক্ষণে মমতাজ বেগম বেলার দিকে তাকিয়ে বললেন, আমি কিন্তু এখনও কথাটা শেষ করিনি। সায়র সঙ্গে সঙ্গে আবার 2 হাতে কান চেপে ধরল। না আম্মু, প্লিজ। বেলা মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করল। মমতাজ বেগম সেটা দেখে আরও বিরক্ত হলেন। আবার হাসছিস? বেলা সঙ্গে সঙ্গে মুখ গম্ভীর করে ফেলল। আর সায়র চেয়ারে বসে বসে মনে মনে শুধু একটা কথাই ভাবল, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়তো নিজের মা আর বউয়ের ঝগড়া থামানো। মমতাজ বেগম শেষ পর্যন্ত আর কিছু না বলে রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজাটা একটু জোরেই বন্ধ হওয়ার শব্দে ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। কয়েক মুহূর্ত আগে যে ঘরে তর্কের উত্তাপ ছিল সেখানে এখন শুধু বেলা আর সায়র মুখোমুখি দাঁড়িয়ে আছে। সায়র ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মুখে বিরক্তির ছাপ থাকলেও তার রাগটা মায়ের উপর নাকি বেলার উপর সেটা বোঝা কঠিন। কয়েক সেকেন্ড বেলার দিকে তাকিয়ে থাকার পর অবশেষে বলল, তোর মুখ এত চলে কেন? বেলা কথাটা শুনে অবাক হয়ে তাকালো। তারপর অভিমান মেশানো রাগী গলায় বলল, তাহলে কি করব? বোবা হয়ে থাকবো? আপনার মা এসে আমাকে যা খুশি তাই বলবে আর আমি মুখ বুজে সব সহ্য করব? সায়র কিছু বলল না। বেলা এবার আরও কষ্ট নিয়ে বলল, আমি কি নিজে থেকে ঝগড়া করতে গিয়েছিলাম? উনি এসে আমাকে কথা শোনাচ্ছিলেন, আমি শুধু নিজের কথাটুকু বলেছি। সায়র ধীর গলায় বলল, তুই একটু চুপ থাকলেই পারতি। বেলা তৎক্ষণাৎ উত্তর দিল, সব সময় চুপ থাকা যায় না। মানুষকে যখন বারবার আঘাত করা হয় তখন একসময় না চাইলেও মুখ দিয়ে কথা বের হয়। আমার কি কোনো আত্মসম্মান নেই? সায়র এবার চুপ করে রইল। বেলা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে হঠাৎ গলার স্বর একটু নরম করল, কিন্তু কথার ভেতরেই অভিমানটা আরও স্পষ্ট হয়ে উঠল। আর একটা কথা, আপনার মা আমার মা বাবাকে নিয়ে এমন করেন কেন? সায়রের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। বেলা থামল না। সে বলল, আমি অনেকবার লক্ষ্য করেছি উনি আমার পরিবারকে নিয়ে কথা বলার সময় এমন একটা ভাব করেন যেন আমার মা বাবা কোনো অপরাধ করেছেন, অথচ তারা ওনার কি ক্ষতি করেছে? কেন তাদের নিয়ে এত কথা শুনতে হয় আমাকে? সায়র এবার চোখ সরিয়ে নিল। বেলা তার মুখের পরিবর্তনটা লক্ষ্য করে আরও দৃঢ় গলায় বলল, আপনি জানেন তাই না? সায়র কোনো উত্তর দিল না। বেলা আবারও বলল, নিশ্চয়ই কোনো কারণ আছে। এমনিতেই তো কেউ কারো মা বাবাকে নিয়ে এতটা বিরূপ হয় না। আপনি জানেন কারণটা? আমাকে বলেন। সায়র ধীরে ধীরে বেলার দিকে তাকালো। তার চোখে এবার আগের রাগ নেই, বরং এমন এক অস্বস্তি যেন বহুদিন ধরে চাপা পড়ে থাকা কোনো বিষয়ের সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে সে। বেলা আরও কাছে এসে বলল, আমি আপনার স্ত্রী। আমার নিজের মা বাবাকে নিয়ে এত কিছু বলা হচ্ছে, অথচ আমি কারণটা জানতে পারবো না? আপনি অন্তত আমাকে সত্যিটা বলতে পারেন। সায়র কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর খুব সংক্ষিপ্ত গলায় বলল, তোকে জানতে হবে না। বেলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কেন? কারণ এটা এমন একটা বিষয় যেটা নিয়ে এখন কথা বলতে চাই না, কিন্তু আমি জানতে চাই। বেলা, বলেছি তো তোকে জানতে হবে না। কথাটা এবার একটু কঠিন স্বরে বলেই সায়র আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দ্রুত ঘুরে ব্যালকনির দরজা খুলে চলে গেল। বেলা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো সায়রের আচরণে যেন আজকের তর্কের চেয়ে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। এতক্ষণ যে মমতাজ বেগমের কথায় রাগ করছিল, কিন্তু এখন তার রাগের জায়গাটা ধীরে ধীরে দখল করে নিচ্ছে প্রশ্ন। বেলা ধীরে ধীরে ব্যালকনির দিকে তাকালো। সায়র সেখানে রেলিংয়ে পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। বিকেলের বাতাসে তার চুল সামান্য এলোমেলো হয়ে যাচ্ছে, অথচ তার মুখের গম্ভীরতা দেখে বোঝা যাচ্ছে সে নিজের ভেতরেই কোনো কঠিন স্মৃতির সঙ্গে লড়ছে। বেলা নিচু গলায় নিজেকেই বলল, কি এমন হয়েছে যেটা আমাকে বলা যাবে না? অন্যদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে সায়র চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। সে জানে সত্যিটা একদিন বেলাকে বলতেই হবে, কিন্তু আজ নয়। আজও সে প্রস্তুত নয়।
কিন্তু বেলাও নাছোড়বান্দা। সে গেল ব্যালকনিতে। বেলা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলেন। সায়র মাথা না ঘুরিয়েই বলল, কি যা বলছিলাম, আমার মা বাবাকে কেন পছন্দ করেন না, তার কারণটা বলেন। সায়র এবার ধীরে ধীরে বেলার দিকে তাকালো। কয়েক সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে থেকে ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, একটা শর্তে বলবো। বেলা ভ্রু কুঁচকে বলল, কি শর্ত? সায়র একটু কাছে এসে গম্ভীর মুখ করার চেষ্টা করে বলল, রাগ করবি না তো? বেলা অবাক হয়ে তাকিয়ে বলল, মানে কি বলবেন যে আমি রাগ করব? সায়র কিছুক্ষণ চুপ থেকে হালকা হাসলো, তোর কাছে আমার কিছু চাই। বেলার চোখ আরও বড় হয়ে গেল, কি চাই? সায়র এবার ইচ্ছে করেই মুখটা একদম গম্ভীর করে বলল, একজন স্বামী তার স্ত্রীর কাছে যা চায়। কথাটা শুনে বেলা যেন মুহূর্তের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। তার মুখের সব কথা একসঙ্গে হারিয়ে গেল। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে রইল, আর গলা যেন হঠাৎ শুকিয়ে কাঠ হয়ে গেছে। কি উত্তর দিবে সেটাই বুঝতে পারল না সে। সায়র বেলার এমন অবস্থা দেখে আর নিজেকে গম্ভীর রাখতে পারল না। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। ব্যালকনিতে হালকা হাওয়া ধীরে ধীরে বইছিল। কিছুক্ষণ আগের তর্কের উত্তাপ যেন একটু কমে এলেও বেলা আর সায়রের মাঝে নীরবতাটা অদ্ভুতভাবে ভারী হয়েছিল। সায়রের কথাটা শুনে বেলা যে কতটা অপ্রস্তুত হয়ে গেছে সেটা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। সে কিছুক্ষণ কোনো উত্তর না দিয়ে শুধু সায়রের দিকে তাকিয়ে রইল। সায়রও কয়েক মুহূর্ত চুপ থেকে বেলার মুখের দিকে তাকালো। তারপর ঠোঁটের কোণে দুষ্টু হাসি এনে বলল, রাজি আছিস আমার শর্তে? বেলার সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, কখনো না। সায়র ভান করে গম্ভীর হয়ে বলল, তাহলে বলবো না। বেলা এবার বিরক্ত হয়ে বলল, বলেন না, এমন করছেন কেন? আপনি তো জানেন আমি কি জানতে চাইছি। সায়র কাঁধ ঝাঁকিয়ে বলল, জানি, কিন্তু শর্ত মানবি না, আবার উত্তরও চাইবি, এটা তো হতে পারে না। বেলা ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন কেন? আমি আপনার কাছে এটা সহজ প্রশ্নের উত্তর চাইছি। সায়র মৃদু হেসে বলল, তুইও একটু রাজি হয়ে যা, তাহলেই বলে দিব। বেলা চোখ বড় বড় করে তাকিয়ে রইল, তারপর বিরক্তিতে মুখ বাঁকিয়ে বলল, আপনি একটা লুচ্চা বেটা। সায়র সঙ্গে সঙ্গে হেসে ফেলল, বইয়ের কাছে সব স্বামী লুচু। বেলা বিরক্ত হয়ে পড়ল, নিজের ব্যাপারে নিজে এত বড় ঘোষণা দিতে লজ্জা করে না? লজ্জা করার মতো কি বললাম আপনি জানেন না? না, তুই বুঝিয়ে বল। বেলা আর কিছু বলতে গিয়ে থেমে গেল। সায়রের দুষ্টু হাসি দেখে সে বুঝতে পারল ইচ্ছে করে তাকে আরও বিরক্ত করছে। সে একবার চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সায়র ধীরে ধীরে বেলার দিকে কয়েক পা এগিয়ে এলো। বেলা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল। সায়রকে এগিয়ে আসতে দেখে সে একটু পিছিয়ে গিয়ে বলল, আপনি এভাবে এগোচ্ছেন কেন? সায়র থেমে মুচকি হাসল। বেলা তখনও অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। সায়র বেলার দিকে তাকিয়ে কিছুক্ষণ মুচকি হাসল, তারপর আগের দুষ্টুমি একটু কমিয়ে স্বাভাবিক গলায় বলল, আচ্ছা একটা কাজ কর, চল ঘুরতে যাই, তাহলে তোকে সব বলবো। বেলা সঙ্গে সঙ্গে চোখ ছোট করে তাকালো, কোথায়? সেটা এখন বলছি না, আগে রাজি হ। বেলা মাথা নেড়ে দিল, গলায় বলল, না, আমি আপনার সঙ্গে একা কোথাও যাব না। সায়র হেসে বলল, আবার শুরু করলি? তোকে তো আগেই বলেছিলাম সামনের সপ্তাহে কলেজে কয়েকদিন অফ আছে, এতদিনের ছুটি, বাসায় বসে থেকে কি করবি? বাসায় থাকবো, তবুও আপনার সঙ্গে একা কোথাও যাব না। সায়র কয়েক মুহূর্ত ভেবে বলল, ঠিক আছে, একা যেতে হবে না, বিহান আর ইরাকেও নিয়ে যাব। বেলা একটু থেমে গেল। সায়র এবার বোঝানোর ভঙ্গিতে বলল, তাহলে তো আর তোর ভয় পাওয়ার কিছু নেই। সবাই মিলে শহরের এই কোলাহল থেকে একটু দূরে শান্ত কোনো জায়গায় ঘুরে আসব। কয়েকটা দিন ভালোভাবে কাটাবো, তারপর ফিরে আসব। বেলা কিছুক্ষণ চুপ করে রইল। আগের মতো সরাসরি না করলো না, বরং কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? সায়রের মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল, সাজেক ভ্যালি যাই চল। পাহাড়ে গেলে তোর ভালো লাগবে, চারপাশে পাহাড়, মেঘ আর সুন্দর একটা শান্ত পরিবেশ। শহরের এত ব্যস্ততার বাইরে কয়েকটা দিন থাকলে সবারই ভালো লাগবে। বেলা কিছুক্ষণ চুপ করে রইল। সাজেকের নাম শুনে তার অনিচ্ছা একটু হলেও নরম হয়ে গেল। পাহাড় আর মেঘের কথা মনে হতেই মনে মনে তার কৌতূহল জেগে উঠল, যদিও সায়রের সামনে সেটা প্রকাশ করতে সে রাজি নয়। শেষ পর্যন্ত একটু মুখ ভার করেই বলল, আচ্ছা যাব। সায়র যেন আগেই থেকেই এই উত্তরটার অপেক্ষায় ছিল। সঙ্গে সঙ্গে হেসে বলল, সত্যি? বেলা ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, তবে শর্ত আছে। আবার শর্ত? হ্যাঁ, আপনি আমাকে সেখানে নিয়ে গিয়ে কোনো অদ্ভুত শাস্তি দিতে পারবেন না।
সায়র হেসে মাথা নেড়ে বলল, ঠিক আছে, তবে তুইও সেখানে গিয়ে আমার সঙ্গে ঝগড়া করতে পারবি না। বেলা মুখ বাঁকিয়ে বলল, সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। সায়র হেসে বলল, বুঝেছি, তোর উপর কোনো ভরসাই করা যায় না। বেলা এবার সামান্য হেসে ফেলল। কিছুক্ষণ আগের অভিমান আর রাগের মাঝেও সাজেকে যাওয়ার চিন্তাটা তার মনে অদ্ভুত এক আনন্দের জন্ম দিল। তবে তার মাথায় তখনও একটা প্রশ্ন ঘুরছিল, সায়র সত্যি কি তাকে তার মা বাবাকে নিয়ে পুরনো সেই অজানা কথাটা বলবে? বেলা ধীরে ধীরে বলল, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি কথা দিয়েছেন, সেখানে গিয়ে সব কিছু আমাকে বলতে হবে। সায়র এবার হাসি থামিয়ে গম্ভীরভাবে বলল, কথা দিয়েছি, তোকে সব বলবো। বেলা আর কিছু বলল না, শুধু দূরের আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই ঘুরতে যাওয়াটাই হয়তো তাকে সেই রহস্যের উত্তরটা এনে দিবে। সায়র বেলার দিকে তাকিয়ে মুচকি হাসল। বেলার সরল মুখ দেখে মনে মনে ভাবল, বোকা বেলা, তুই বুঝবিও না, তোকে শুধু ঘুরতে নিয়ে যাচ্ছি না, গাধি একটা বিয়ে করেছি আমি। এবার তোকে নিয়ে একটু ভালোভাবে সময় কাটাবো বলেই এত পরিকল্পনা। মুখে অবশ্য এসবের কিছুই প্রকাশ করল না, বরং স্বাভাবিক ভঙ্গিতে বলল, তাহলে ঠিক হলো। সামনের ছুটিতেই সাজেক বেলা সন্দেহ ভরা চোখে তাকিয়ে বলল, কিন্তু আপনি কিছু লুকাচ্ছেন না তো? সায়র সঙ্গে সঙ্গে মুখ গম্ভীর করে বলল, আমি আবার কি লুকাবো? বেলা চোখ সরু করে তাকিয়ে রইল, জানি না, আপনার উপর একদমই বিশ্বাস নেই। সায়র হেসে মাথা নাড়ল, সময় হলে সব বুঝবি। বেলা কিছু না বুঝে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আর সায়র মনে মনে নিজের পরিকল্পনার কথা ভেবে মৃদু হাসতে লাগলো। রাতে খানবাড়ি ড্রয়িং রুমে বেশ জমজমাট আড্ডা বসেছিল। সারাদিনের নানা ঘটনা একে একে বলতে শুরু করেছে। গল্পগুজব শেষ করে খাওয়া দাওয়া শেষ হতে হতে রাত অনেকটাই হয়ে গেল। একে একে সবাই যার যার ঘরে চলে গেল। বেলাও ক্লান্ত হয়ে নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়ল। সারাদিনের ব্যস্ততা আর আগামী দিনের পরিকল্পনা নিয়ে ভাবতে ভাবতেই কিছুক্ষণের মধ্যে তার চোখ লেগে গেল। সায়রও কিছুক্ষণ পর ঘরে এসে দেখল বেলা গভীর ঘুমে। সে চুপচাপ লাইটটা কমিয়ে নিজের পাশে শুয়ে পড়ল। কিন্তু আজ তার মাথায় অন্যরকম একটা দুষ্টু বুদ্ধি ঘুরছিল। বেলাকে একটু বিরক্ত না করলে যেন তার রাতটাই অসম্পূর্ণ থেকে যাবে। কিছুক্ষণ পর বেলা ঘুমের মধ্যে পাশ ফিরতেই সায়র মজা করে কাঁথা একটু টেনে নিল। বেলা ঘুমের মধ্যে বিরক্ত হয়ে বলল, কাঁথাটা ছাড়ুন। সায়র মুখ চেপে হাসল। ঘুমের মধ্যেও টের পায় দেখি। বেলা কিছু না বুঝেই আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। সায়র আবারও কিছুক্ষণ অপেক্ষা করে মজা করার জন্য আলতো করে কাঁথার এক পাশ ঠিক করে দিল, যাতে বেলা আরামে ঘুমাতে পারে। তারপর নিজেও চোখ বন্ধ করলো। কিন্তু কিছুক্ষণ পর বেলা ঘুমের মধ্যে এদিক ওদিক নড়াচড়া করতে করতে এমনভাবে ঘুরে গেল যে দুজনের মাঝে দূরত্বটুকু আর থাকলো না। সায়র হেসে ফিসফিস করে বলল, সারাদিন এত রাগ দেখাস আর ঘুমের সময় আবার নিজেই কাছে চলে আসিস। বেলা অবশ্য কিছু শুনল না। সায়র আর তাকে বিরক্ত না করে চুপচাপ শুয়ে রইল। মনে মনে শুধু ভাবল, কাল সকালে এভাবে দেখলে আমাকে দোষ দেবে, বলবে সবই আপনার দোষ, আপনি ইচ্ছে করে আমার কাছে এসে ঘুমিয়েছেন। পরদিন সকালেও প্রতিদিনের মতো সায়রের বাইকে বেলা কলেজে গেল। আগের দিনের অভিমান পুরোপুরি কাটেনি, তবে সাজেকে যাওয়ার কথা মনে পড়তেই তার মনটা মাঝে মাঝে ভালো হয়ে যাচ্ছিল। কলেজের গেটের সামনে পৌঁছে দুজন বাইক থেকে নেমে আলাদা আলাদা পথে ক্লাসে চলে গেল। কিছুক্ষণ পর ক্লাস শুরু হওয়ার সময় সায়র হাতে বই আর কিছু নোট নিয়ে শ্রেণীকক্ষে ঢুকতেই আগের দিনের মতোই পুরো ক্লাসের পরিবেশ এক মুহূর্তে বদলে গেল। যে শিক্ষার্থীরা এতক্ষণ নিজেদের মধ্যে গল্প করছিল তারা দ্রুত বই খুলে সোজা হয়ে বসে পড়ল। সায়র টেবিলের উপর বই রেখে একবার পুরো ক্লাসের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সবাই বই বের করো। আজকে আগে গত ক্লাসের পড়া থেকে কয়েকটা প্রশ্ন করব, দেখি কে কতটা মনে রেখেছে। সায়র প্রথমে কয়েকজনকে দাঁড় করিয়ে প্রশ্ন করতে লাগলো। কেউ ঠিকঠাক উত্তর দিল, আবার কেউ উত্তর দিতে না পারায় সায়র ধৈর্য ধরে বিষয়টা বুঝিয়ে দিল। এরপর বোর্ডে কয়েকটা প্রশ্ন লিখে পুরো ক্লাসের দিকে তাকিয়ে বলল, এবার খাতায় লিখে চেষ্টা করো, আমি পরে কয়েকজনকে বোর্ডে ডাকবো। বেলা মনোযোগ দিয়ে নিজের খাতায় লিখছিল, কিন্তু সামনের বেঞ্চে বসা তানিয়ার মন পড়াই ছিল না। সে বারবার বেলার দিকে তাকাচ্ছিল। আগের দিনের ঘটনাগুলো তার মাথায় ঘুরছিল।
আর বেলাকে কোনোভাবে অপদস্থ করার সুযোগ খুঁজছে। কিছুক্ষণ পর সায়র আবার বই বন্ধ করে বলল, ঠিক আছে, এবার দেখি কার উত্তর কতটা ঠিক হয়েছে। বেলা, তুমি বোর্ডে এসে এই প্রশ্নটার উত্তরটা লিখে দাও। বেলা মাথা তুলে বলল, জি স্যার। সে খাতা হাতে নিয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে লাগে। সায়র তখন বোর্ডের পাশে দাঁড়িয়ে প্রশ্নটার দিকে তাকিয়েছিল। বেলা প্রথম বেঞ্চের কাছে পৌঁছাতেই তানিয়া একবার চারপাশে তাকিয়ে নিচু হয়ে নিজের পা সামনের দিকে বাড়িয়ে দিল। তার উদ্দেশ্য ছিল বেলাকে হোঁচট খাইয়ে সবার সামনে বিব্রত করা। বেলা কিছুই বুঝতে পারেনি। হঠাৎ তার পা তানিয়ার পায়ে আটকে গেল। আহ! বেলা চিৎকার করে উঠে ভয়ে। এক মুহূর্তে বেলায় শরীরে ভারসাম্য হারিয়ে যায়। হাতে থাকা খাতাটা প্রায় ছিটকে পড়ে গেল। সে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যেতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সায়র দ্রুত এগিয়ে এসে তাকে সামলে নিল। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় পুরো ক্লাস যেন পাথর হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য কেউ কোনো কথা বলল না। সবাই বড় বড় চোখে বেলা আর সায়রের দিকে তাকিয়ে রয়েছে। বেলা প্রচণ্ড অপ্রস্তুত হয়ে গেল। সে দ্রুত নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালো। মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। তার চোখে বিস্ময়ের সঙ্গে রাগও ফুটে উঠেছে। সে বুঝতে পারছিল না ঠিক কিভাবে হঠাৎ এমনটা হলো। সায়র প্রথমে বেলার দিকে তাকিয়ে নিশ্চিত হলো সে ঠিক আছে কিনা। তারপর ধীরে ধীরে তার দৃষ্টি গিয়ে থামল তানিয়ার উপর। তানিয়া তখন নিজের পায়ের দিকে তাকিয়ে বসে আছে, যেন কিছুই হয়নি, কিন্তু তার মুখের অস্বস্তি দিকে বোঝা যাচ্ছিল ঘটনাটা ইচ্ছাকৃত ছিল। সায়রের চোখের দৃষ্টি মুহূর্তে কঠিন হয়ে গেল। সে ঠান্ডা গলায় বলল, বেলা, তুমি ঠিক আছো? বেলা মাথা নেড়ে বলল, জি। সায়র কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর পুরো ক্লাসের দিকে তাকিয়ে বলল, সবাই নিজের জায়গায় বসে থাকো। তারপর তানিয়ার দিকে তাকিয়ে খুব গম্ভীর স্বরে বলল, তানিয়া দাঁড়াও। তানিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পুরো ক্লাসের চোখ তখন তার দিকে। আর বেলা বোর্ডের পাশে দাঁড়িয়ে বুঝতে পারল এবার হয়তো তানিয়ার করা কাজটা আর সায়রের চোখ এড়ায়নি। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। এত মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।